আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৯ ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৬ ধারা। ১৪৯ ধারা হতে প্রতিরোধমূলক কার্যক্রম পড়ছিলাম। ১৪৯ ধারা প্রত্যেক পুলিশ সদস্য প্রতিরোধ করবে। ১৫০ ধারা হচ্ছে অপরাধের সংবাদ পাইলে সেটা কি করবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। ৫১ ধারা হচ্ছে যে ক্ষেত্রে এটা অপরাধ নিবারণ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে নিবারণ করবে। ৫২ ধারা হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পুলিশ সদস্যরা বা পুলিশ অফিসার হস্তক্ষেপ করবে। আর ৫৩ ধারা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় অবৈধ বাটখারা পাইলে সেক্ষেত্রে তল্লাশি করবেন এবং পরিদর্শন করবেন। প্রয়োজনে আটক করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ৫৪ ধারা আমরা হালকা কিছু আলোচনা করছিলাম গতকালকে। আমলযোগ্য মামলার খবর। আজকে আমরা সেটা একটু বিস্তারিত আলোচনা করব। যেহেতু এটা একটা ইম্পোর্টেন্ট ধারা। ১৪ অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা আমলযোগ্য মামলার খবর। অর্থাৎ এটা আমরা যদি একবারে সহজভাবে নেই সেটা হচ্ছে কি, যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে বা লিখিতভাবে যে কোনো অপরাধের আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি ফরম নং ২৭ বাংলাদেশ ফরম নং ৫৩৫৬ মূলে যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তাকে এফআইআর, এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। এখন যদি না আপনার ১৫৪ ধারা থেকে প্রশ্ন আসে যে আমলযোগ্য মামলায় সংবাদ ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আসলে উনি কি করবেন? সেই ক্ষেত্রে উনি এটা এফআইআর বা এজাহার গ্রহণ করবেন। কততে গ্রহণ করবেন? রেজিস্টার হচ্ছে বিপি ফরম নং ২৭ বাংলাদেশ ফরম নং ৫৩৫৬ মূলে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। যখন উক্ত রেজিস্টারে সেটা লিপিবদ্ধ হবে তখন এটা এজাহার হিসেবে গণ্য হবে। তার আগে কিন্তু এটা এজাহার হিসেবে গণ্য হবে না। আর যদি মৌখিকভাবে আসে তাহলে কি করতে হবে? উনি নিজে লিপিবদ্ধ করবেন অথবা অন্য কোনো অফিসারকে কি করবেন? লিপিবদ্ধ করার আদেশ দিবেন এবং লিপিবদ্ধ করার পরে সংবাদদাতাকে পড়ে শোনাবেন এবং তার স্বাক্ষর নিবেন। অবশ্যই স্বাক্ষরবিহীন এজাহার হয় না। এজাহারে যদি স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই সংবাদদাতার স্বাক্ষর নিতে হবে। কারণ সংবাদদাতার স্বাক্ষর না নিলে এজাহার গ্রহণযোগ্য বা এটা এজাহার হিসেবে গণ্য হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা। তাহলে ১৫৪ ধারা যদি এজাহার আসে তাহলে এজাহারেও লিখতে হবে যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা পিআরবি ২৪৩ বিধি। কারণ ১৫৪ ধারাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে পিআরবি ২৪৩ বিধি। ২৪৩ বিধি ছাড়া ১৫৪ ধারা চলতে পারবে না। কারণ ১৫৪ ধারা চলতে গেলে সম্পূর্ণ ২৪৩ ধারার উপর নির্ভর করতে হয়। এখন যেহেতু এজাহার আমরা পড়তেছি সেই ক্ষেত্রে আমরা কি করব? এজাহারের সাথে পিআরবির যে ২৪৩ এর যে সম্পর্ক, এখন আমরা সেই ২৪৩ এর বিষয়টা আলোচনা করব। কারণ পিআরবি এজাহার হচ্ছে পুলিশের নিকট দেওয়া লিখিত বা মৌখিক অভিযোগ। এই অভিযোগটা যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি ফরম নং ২৭ বাংলাদেশ ফরম নং ৫৩৫৬ মূলে রেজিস্টার করেন এবং বাদীর স্বাক্ষরিত, সংবাদদাতা স্বাক্ষরিত এবং নিজে স্বাক্ষর করেন তখনই সেটা এজাহার হিসেবে গণ্য হয়। এখন আমরা যাব হচ্ছে পিআরবি ২৪৩ বিধিতে। ২৪৩ বিধিতে আপনার ক, খ, গ, ঙ, চ, ছ, বর্গীয় জ, এই ৮টা কোটেশন আছে। এই ৮টা কোটেশন আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ কি, এই ৮টা ২৪৩টা আপনি যদি ভালো প্রপারলি না জানেন সেই ক্ষেত্রে আপনি এজাহারের বিষয় কিছুই জানবেন না। কারণ এজাহারটা এত ইম্পর্টেন্ট যে ২৪৩ আপনি যদি ভালোভাবে না জানেন সেই ক্ষেত্রে আপনি এজাহারের বিষয়টা ভালোভাবে জানবেন না। এখন ২৪৩ এর কতে কি বলছে? যে ১৫৪ ধারায় ওসি যদি কোনো কার্যক্রম করতে চান সেটা কি করবেন? বিপি ফরম নং ২৭ এ লিপিবদ্ধ করবেন। অর্থাৎ এজাহার বিপি ফরম নং ২৭ এ লিপিবদ্ধ করবেন। এটা হইলো ২৪৩ এর ক। খতে কি বলছে? এফআইআর ক লিখে ক। আর খ হচ্ছে এফআইআর এ স্বাক্ষর করবেন, সিলমোহর দিবেন। একবারে সহজভাবে কিন্তু বলতেছি, আপনারা সহজভাবে নিবেন। এই ৮টা কোটেশন কিন্তু আপনাদের এবারে টুটের মধ্যে রাখতে হবে। আবার বলতেছি, ২৪৩ এর ক, বিপি ফরম নং ২৭ এ ওসি লিপিবদ্ধ করবেন। খ, এজাহারে স্বাক্ষর করবেন, সিলমোহর দিবেন। গ,
এটা যদি মৌখিক বা লিখিতভাবে সংবাদ পান তাহলে কি করবেন, এটা তা গ্রহণ করবেন এবং 157 ধারা অনুসারে তদন্ত করবেন। ঘ, যদি গুজবের মাধ্যমে যদি কোনো সংবাদ পান সেটা গুজব কিনা তাহলে সেটা জিডিতে লিপিবদ্ধ করবেন এবং সত্যতা যাচাই করিয়া এফআইআর হিসেবে গ্রহণ করবেন। ও, টেলিফোন বা টেলিগ্রাফে যদি সংবাদ আসে তাহলে কি করবেন, জিডিতে এন্ট্রি করবেন এবং গুরুতর প্রয়োজন পুলিশ অফিসার নিজে এফআইআর দিবেন। অর্থাৎ আপনি টেলিফোনে বা টেলিগ্রাফে সংবাদ পাইছেন, এটা জিডিতে নোট দিবেন এবং যদি এটা সত্যতা থাকে সেক্ষেত্রে কি করবেন, আপনি নিজে বাদী হয়ে এফআইআর দিবেন। চ, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এফআইআর গ্রহণ বিলম্ব করা যাবে না, বা আঘাত হয়েছে সেই ক্ষেত্রে কি করবেন, ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না। তো লিখিত অপরাধের সংবাদ যদি কনস্টেবল গ্রহণ করতে পারবেন তবে জিডিতে নোট দিয়ে জানাবেন, আর যদি মৌখিক সংবাদ হয় তাহলে জিডিতে নোট দিয়ে সংবাদদাতাকে ওসির নিকট পাঠাবেন। ডাকাতি বা খুনের মামলার ঘটনা হইলে সার্কেল সহকারী পুলিশ সুপারকে জানিয়ে অপরাধীকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। বর্গীয় জ, এফআইআর একবার লিপিবদ্ধ করলে তার বাতিল করা যায় না। এই 8টা থেকে কিন্তু আপনার অনেক এমসিকিউ এবং লিখিত প্রশ্ন আসতে পারে। যেহেতু এফআইআর এর বিষয় সেই ক্ষেত্রে কি হবে, এটা আপনার একটা ইম্পর্টেন্ট ধারা, পিআরবি 243 বিধিটা। এখন এই 8টা বিষয় কি এক কথায় মনে রাখা যাবে বা বলা যাবে? স্যার আমি তো একটু লেট করে জয়েন করছি, আর আমি প্রথম কোটেশনটা শুধু লিখতে পারছি, বাকিটা লিখতে পারি নাই। আরেকটু যদি স্লোলি বলা যায় তাহলে তো আমি লিখতে পারতাম। আমি আপনারা বলতেছি, এইটার ভিডিও রেকর্ডিং আপনি পাবেন, ঠিক আছে? ভিডিও জি রেকর্ডিংটা স্যার। আপনি ফেসবুক পেজে দেলওয়াল ল ক্লাসে চলে যাবেন এবং ইউটিউব গ্রুপে দেলওয়াল ল ক্লাস আপনি সাবস্ক্রাইব করে রাখি দিবেন। এটা প্রতিদিনের ক্লাসটা শেষে এগুলা ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড দেওয়া হয়। আপনি প্রত্যেকটা ক্লাস একবার প্রথম থেকে এখন পর্যন্ত যেগুলো হয়েছে প্রত্যেকটা ক্লাস আপনি ওই লিংকে পাবেন। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে 154 দ্বারায়? 154 দ্বারা কোনো প্রশ্ন না থাকলে কিন্তু আমরা সামনে অ্যাডভান্স হবো। এটার আরো অনেকগুলা পিআরবি রয়েছে, ঠিক আছে? পিআরবি গুলো আলোচনা করো। পিআরবি 244 বিধি, এতক্ষণ আমরা পড়লাম 43, এখন পিআরবি 244। অপরাধ ছোট বড় যাই হোক ওসি সাহেব কি করবেন, এফআইআর নিতে বাধ্য। অভিযোগ হলে তদন্ত করবেন, এফআইআর এর কপি পুলিশ সুপার উপজেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। 244 বিধি কি করছেন, অপরাধ ছোট বড় যাই হোক এফআইআর আপনি নিতে ওসি সাহেব বাধ্য। আর যদি অভিযোগ হয় তাহলে তদন্ত করবেন এবং এফআইআর এর কপি পুলিশ সুপার বা উপজেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। 244 বিধি। 245 বিধি, কোন অপরাধের তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট কি করবেন, লিখিত নির্দেশ না দিলে, না সরি, লিখিত নির্দেশ দিলে, যদি কোনো অপরাধের তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট যদি লিখিত নির্দেশ দেয় তাহলে সেটা কি হিসেবে গণ্য করতে হবে, এফআইআর হিসেবে গণ্য করতে হবে। এগুলোর উপরে কিন্তু বিশেষ এমসিকিউ আছে, এগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। যদি ম্যাজিস্ট্রেট লিখিত কোনো নির্দেশ দেয় তাহলে সেটা এফআইআর হিসেবে গণ্য করতে হবে। খতে কি বলছে, ম্যাজিস্ট্রেট তদন্তের সময় নির্ধারণ করে দিবেন এবং বিলম্ব হলে কারণ উল্লেখ করে প্রতিবেদন দিবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আপনারা কি করছে, 1 মাস সময় নির্ধারণ করে দিছে, আপনি এই 1 মাসের ভিতরে এটা রিপোর্ট দিবেন, আর যদি বিলম্ব করেন তাহলে এটার কারণ উল্লেখ করে দিবেন। 245 বিধি। তারপরে 246 বিধি, এজাহার আপনি কোথায় কোথায় প্রেরণ করবেন। এজাহার কার্বন দিয়ে 3 কপিতে লিখতে হবে। এজাহারের স্বাক্ষরিত শিলমোহরকৃত প্রথম পাতা মূল এজাহার হিসেবে গণ্য হবে। এজাহার 3 কপিতে লিপিবদ্ধ হবে। এমসিকিউ, এজাহার 3 কপিতে লিপিবদ্ধ হবে, এজাহার স্বাক্ষরিত হবে, শিলমোহরকৃত হবে এবং প্রথম পাতা মূল এজাহার হিসেবে গণ্য হবে। তাহলে মূল এজাহারটা কার নিকট প্রেরণ করবেন, 1 জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথম কার্বন কপি পুলিশ সুপারের নিকট, দ্বিতীয় কার্বন কপি
থানায় থাকবে, আর মূল কপির ফটোকপি এএসপি সার্কেলের নিকট, আর 5 নাম্বার একটা দিবেন মূল কপির ফটোকপি তদন্তকারী কর্মকর্তার নিকট। কিন্তু মূলত হচ্ছে 4টাই, ঠিক আছে? মূলত হচ্ছে 4টা, কিন্তু আমরা দিতে হবে 5টা। কারণ কি, যে তদন্তকারী কর্মকর্তাকে এজাহারের একটা কপি ফটোকপি দিতে হয়। পিআরবি 246 বিধি। এটার উপর কারো কোনো প্রশ্ন আছে এখানে? রাজওয়ানুল করিম, কোনো প্রশ্ন না আছে? স্যার, সমস্যা নাই। না স্যার, বলে যান। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব ফৌজদারি কার্যবিধি নিয়ে 155 ধারা, আমলের অযোগ্য মামলার খবর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে জেনারেল ডায়েরিতে নোট দিবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বলবেন। একবারে সহজভাবে, আপনি ওসি সাহেবের কাছে কি করছে, একটা আমলের অযোগ্য সংবাদ আসছে, আপনি জিডিতে নোট দিবেন, আর যে সংবাদ নিয়ে আসে ওনাকে বলবেন যে আপনি ম্যাজিস্ট্রেটের নিকট যান। প্লিজ একটু বলছেন শব্দ মিউট করেন। পিআরবি ব্যবহার করবেন 254 বিধি, 155 সাথে ব্যবহার করবেন পিআরবি 254 বিধি। এখন আমলের অযোগ্য মামলার তদন্ত, যে একটা আমলের অযোগ্য মামলা আপনার কাছে আসছে, তাহলে আপনি কি করবেন? এখন আপনি হয় এটা জিডি করলেন, জিডি করিয়া সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বললেন। উনি যাক বা না যাক, আপনার কাজ হবে আপনি এই জিডির কপিটা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা। আপনি কার নিকট প্রেরণ করবেন? প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট। উনি আপনারা যদি আদেশ দেয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? তদন্ত করতে পারবেন। কিন্তু 2-এ বলা আছে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ অফিসার আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন না। প্রশ্নে বলে দিছে, উত্তরে বলে দিছে পারবেন না, কিন্তু আমরা এটার উত্তর বাইর করতে হবে পারবেন। কখন পারবেন? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ দিলে সেই ক্ষেত্রে আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন। এটা হলো 155(2). 155(3) কি বলছে? ম্যাজিস্ট্রেটের আদেশ মূলে পুলিশ অফিসার কি করবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করিয়া তদন্ত করতে পারবেন। কিসের মতো? আমলযোগ্য মামলার মতো। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আমাকে অনুমতি দিছে, সেই ক্ষেত্রে আমি আমলযোগ্য মামলার মতো ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করে আমি তদন্ত করতে পারবো, তবে গ্রেফতার করা যাবে না। আমি তদন্ত করতে পারবো কিন্তু গ্রেফতার করতে পারবো না। সেটা কোন জায়গায়? বিনা পরোয়ানায়, আদালত পরোয়ানা না দিলে। সেটার সাথে আমরা ব্যবহার করব পিআরবি 268 বিধি। পিআরবি 268 বিধি। এখন এই 155 কি আর কারো কোনো প্রশ্ন আছে বা বুঝেন না এরকম কোনো কিছু? আমি আবারও বলতেছি, 155(1) আমলযোগ্য আমলের অযোগ্য মামলার সংবাদ থানায় আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? জিডিতে নোট দিবেন এবং যে সংবাদটা নিয়ে আসছে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য বলবেন। 155(1). 155(2) হয়েছে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে আমলের অযোগ্য মামলা তদন্ত করা যাবে, আর না হলে তদন্ত করা যাবে না। 2। 3 হচ্ছে, যখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেন, সেই ক্ষেত্রে কি করবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো ক্ষমতা প্রয়োগ করে তদন্ত করবেন, তবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। গ্রেফতার ব্যতীত আপনি তদন্ত করতে পারবেন। এই হইল 55(3). এখন এটার জন্য প্রশ্ন আসে যে আমলের অযোগ্য মামলার তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন, হইলে আপনি কি লিখবেন? এই ফৌজদারি কার্যবিধি নিয়ে 155(1)-এ বলবেন জিডিতে নোট দিবেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 2-এ বলবেন ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তদন্ত করবেন। 3-এ ম্যাজিস্ট্রেট যখন অনুমতি দেয় সেই ক্ষেত্রে এটা আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করিয়া তদন্ত করবেন, তবে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে না। এই 3টা দ্বারা দিয়েই আপনি শেষ করে দিবেন। 53(1), 2, 3 দিয়েই আপনি শেষ করে দিবেন আমলের অযোগ্য মামলার তদন্ত। কারো কোনো প্রশ্ন আছে? 155।
155 যে ওই 2 নম্বর কোটেশন আর 3 নম্বর কোটেশন, 2 নম্বরে বললেন যে তদন্ত করতে পারবে ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে, আর হচ্ছে 3-এ হচ্ছে গিয়া বললেন যে ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে সেটা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করে না না, তদন্ত করতে পারবে ভারপ্রাপ্ত নাকি? কর্মকর্তা অর্থাৎ থানার তদন্তের ক্ষমতা হচ্ছে ওসি সাহেবের। ওসি সাহেবের ক্ষমতার মতো জি। ক্ষমতা আপনি প্রয়োগ করে তদন্ত করতে পারবেন, তবে গ্রেপ্তার করা যাবে না। আচ্ছা 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 এটা আচ্ছা, হলো 3। পিআরবি গুলো মনে রাখবেন, 155 সাথে 254 এবং 155 সাথে 268 বিধি, এই দুইটা বিধি মনে রাখবেন। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন 156 দ্বারা আমলযোগ্য মামলার তদন্ত, অর্থাৎ আমলযোগ্য মামলার তদন্ত হচ্ছে আদালত তার স্থানীয় সীমার ভিতরে অনুসন্ধান তদন্তের ক্ষমতাবান। আদালত কি যেমন স্থানীয় সীমার ভিতরে তদন্ত করতে ক্ষমতাবান, যেমন আমি এখন বর্তমানে সিলেটে আছি, এই সিলেট জেলার যেমন কয়েকটা ম্যাজিস্ট্রেট বিভক্ত আছে, আমি আছি এয়ারপোর্ট এরিয়ার ম্যাজিস্ট্রেট যেমন এটার জন্য তদন্ত করতে ক্ষমতাবান, তেমনি ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আমলযোগ্য মামলার ঘটনা তদন্ত করতে ক্ষমতাবান। এই শব্দটা কি বুঝছেন? মানে একবারে তার থানা এলাকার ভিতরে, মানে এই বিষয়টা এরকম, তার থানা এলাকার ভিতরে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে সেটা সে সরেজমিনে গিয়ে তদন্ত করতে পারবে, মানে তার থানা এলাকার ভিতরে, তখন আর সঠিক। এই ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন পড়বে না, বুঝছো? হ্যাঁ, এখন এটা হচ্ছে 156 দ্বারা মূলত হচ্ছে আমলযোগ্য মামলার তদন্ত, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কইছে, তার থানা এলাকার ভিতরে একটা আমলযোগ্য অপরাধ ঘটছে বা সংবাদ পাইছে, সেক্ষেত্রে উনি কি করবেন, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত উনি সেটা তদন্ত করতে পারবেন। এটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধি 156 উপধারার কথা। জি। পিআরবি 258 বিধি, একটু পিআরবি যেগুলো আমি বলতেছি একটু কাউন্ট করে রাখবেন, ঠিক আছে? 156(2), এই যে অফিসার ইনচার্জ যে তদন্ত করছে বা পুলিশ অফিসার যে তদন্ত করছে, এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 2, প্রশ্ন উত্থাপন করা যাবে না কেন, যে ওসি সাহেব এই তদন্ত করতে পারেন না বা উনি এটার জন্য ক্ষমতাবান নয়, এরকম কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা আইনেই বলে দিছে যে থানার ভিতরে কোনো থানা এলাকার ভিতরে কোনো আমলযোগ্য অপরাধ ঘটলে সেই ক্ষেত্রে অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই সে তদন্ত করতে পারে, এগুলো আইনেই বলে দিছে। আবার আইনেই 2-এ বলে দিছে এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 3 হচ্ছে 156(3), যে ম্যাজিস্ট্রেট 190 ধারার যদি নালিশের ক্ষেত্রে কোনো তদন্তের নির্দেশ দেন, তাহলে সেইটাও তদন্ত করতে পারবেন। 190 ধারার নালিশি মামলা, যে ম্যাজিস্ট্রেটের নিকট যে নালিশি মামলাগুলা হয়, সিআর মামলাগুলা হয়, এইটার যদি কোনো তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দেন, তাহলে সেইটাও পুলিশ অফিসার কি করতে পারবেন, তদন্ত করতে পারবেন। 156(3). কোনো প্রশ্ন আছে 156-তে? সহজভাবে আমি আরেকবার বলি, মাশাআল্লাহ। 156 হচ্ছে আমলযোগ্য মামলার তদন্ত, 156 হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার ভিতরে যদি আমলযোগ্য ঘটনা ঘটে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারবেন, পিআরবি দিবেন 258 বিধি। 2, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। 3, যদি কোনো ম্যাজিস্ট্রেট 190 ধারার নালিশি মামলা তদন্ত নির্দেশ দেন, তাহলে সেটা তদন্ত করবেন। 3, 156 ধারা শেষ। ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে করণীয়। একটা আমলযোগ্য অপরাধ ঘটছে, এখন এটা ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে, সেই ক্ষেত্রে করণীয়: 1, ভারপ্রাপ্ত অফিসার কি করবেন, অপরাধের সংবাদ যদি পান এবং কি করবেন, 156 দ্বারা তদন্তে উনি ক্ষমতাবান, কিন্তু অপরাধ সম্পর্কে উনি সন্দেহ পোষণ করছে যে এই অপরাধটা আসলে সত্য না বা এরকম পরিস্থিতি ঘটনা ঘটে নাই যেটা তদন্ত করার মতো, তাহলে তিনি কি করবেন,
ম্যাজিস্ট্রেটকে জানাবেন। সরজমিনে তাহলে না, প্রথম কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। যখনই কোনো কাজ নিয়ে আপনি সন্দেহ পোষণ করবেন, তখনই আপনার প্রথম কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে আপনি কি করবেন? পরিস্থিতি তদন্ত করার জন্য, অপরাধী গ্রেফতার করার জন্য নিজে ঘটনাস্থলে যাবেন বা অধস্তনকে দায়িত্ব দিবেন। এটা হলো আপনার প্রথম কাজ। আপনি একটা সন্দেহ পোষণ করছেন, সেক্ষেত্রে আপনার প্রথম কাজই হবে আপনি ম্যাজিস্ট্রেটকে জানানো যে স্যার এরকম একটা ঘটনা ঘটছে, এখন এটা নিয়ে কি করব। তখন উনি যদি কোনো আপনার দিক নির্দেশনা দেয় তাহলে আপনি সেই মোতাবেক কাজ করবেন। আর না হলে আপনি কি করবেন? ঘটনাস্থলে যাবেন, সত্যতা যাচাই করবেন, করিয়ে আপনি পরবর্তী ব্যবস্থা নেবেন। অর্থাৎ আপনি যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা হন অথবা আপনার অধস্তনকে দায়িত্ব দিবেন। তবে শর্তে হচ্ছে সরেজমিনে তদন্তের প্রয়োজন নাই। দুইটা ক্ষেত্র এখানে বলা আছে। অপরাধের ক্ষেত্রে কি হয়েছে? ব্যক্তির নাম উল্লেখ করা আছে। অর্থাৎ অপরাধের মধ্যে লেখা আছে যে এএসআই আরিফুল এই অপরাধটা করছে এবং ঘটনাটি গুরুতর না, সেই ক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই। অর্থাৎ যেহেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখছে যে আরিফুল এই ঘটনাটা ঘটাইছে এবং ঘটনাটা গুরুতর না, সেক্ষেত্রে উনি তদন্ত থেকে বিরত থাকতে পারেন। আর হতে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে তদন্তের পর্যাপ্ত কারণ নাই, সেই ক্ষেত্রে উনি তদন্ত করবেন না। দুইটা শর্ত কিন্তু মনে রাখবেন। শর্তগুলা কি? ব্যক্তির নাম উল্লেখ আছে এবং ঘটনাটা গুরুতর না, সেক্ষেত্রে তদন্ত করবেন না। ক হতে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করছেন যে এটা তদন্তের পর্যাপ্ত কারণ নাই, সেক্ষেত্রে উনি তদন্ত করবেন না। পিআরবি 257 বিধি। এখন 57-তে কি বুঝেন নাই সেটা বলেন। এখন 57-তে কি কোনো প্রশ্ন আছে? আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? আপনার প্রশ্ন দিল আমলযোগ্য অপরাধের সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? আপনি স্পষ্ট ডাইরেক্ট লিখে দিবেন ফৌজদারি কার্যবিধি আইনে 157 ধারা, যেই ক্ষেত্রে 156 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্তের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতাবান। উনি যদি কোনো অপরাধ সম্পর্কে সন্দেহ পোষণ করেন তাহলে কি করবেন? ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে ঘটনা পরিস্থিতি তদন্ত করার জন্য উনি নিজেও যাইতে পারেন বা অধস্তনকেও যাওয়ার দায়িত্ব দিতে পারেন। তবে শর্ত হইল দুইটা। কোন ক্ষেত্রে প্রয়োজন নাই? যদি ব্যক্তি অপরাধী সংগঠনকারীর ব্যক্তির নাম উল্লেখ থাকে, অর্থাৎ অপরাধটা করছে এএসআই আরিফুল, আরিফুলকে ওসি সাহেব চিনে এবং ঘটনাটা মনে হয়েছে তেমন গুরুতর না, সেক্ষেত্রে উনি তদন্তের প্রয়োজন নাই বলে মনে করতে পারেন বা করবেন না। দুই হচ্ছে যে যদি ওসি সাহেব মনে করে যে এটা তদন্তের পর্যাপ্ত কারণ নাই, সেই ক্ষেত্রে উনি তদন্ত করবেন না। পিআরবি 257 বিধি। দুইয়ে কি বলছে? 157(2) যদি ভারপ্রাপ্ত অফিসার তদন্ত না করেন তাহলে সরকার নির্ধারিত পদ্ধতিতে সংবাদদাতাকে জানাবেন যে উনি যে তদন্তটা করলো না, সেই না করার পিছনে কারণটা কি, সেটা একটা নির্ধারিত পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কি করবেন? সংবাদদাতাকে জানাই দিবেন যে আমি উক্ত অপরাধটা সম্পর্কে তদন্ত করি নাই। অথবা যে সংবাদদাতা সেও তদন্ত না চাইতে পারে, সেই ক্ষেত্রে উনি কি করবেন? তদন্ত থেকে বিরত থাকতে পারেন। 157 ধারা। 157 দুইয়ে ধারা স্যার একটা কথা বলছে বলেন। দুই একটা কথা বলছে সেটা হচ্ছে যে মানে আপনি যেটা বলেন যে মামলা তদন্ত করা থেকে যদি বিরত থাকে হুম, তাহলে সেটা ওই মানে তাকে জানাতে হবে বা অব্যাহত করতে হবে। এখানে একটা ফর্ম নাম্বার উল্লেখ করছে স্যার, যে হুম, 7 এই ফর্ম নাম 37 অনুযায়ী বিরত থাকার কারণ জানাতে হবে। হুম। মানে সে যে কেন তদন্ত করলেন না, আপনি যেটা হ্যাঁ, বললেন। এই জন্যই তো মনে করেন যে আমি কি করলাম যে সরকার নির্ধারিত ফরমে শর্ট করে দিলাম। এখন আপনি 37-এর জায়গায় মনে করেন যে ভুল ক্রমে আপনি 38 লিখছেন, তখন কি করবেন? অথবা 39 লিখছেন, তখন কি করবেন? তখন তো শেষ, সংশোধিত করার কোনো সুযোগ নাই। সুযোগ নাই। এই জন্য শর্টকাট থিওরি দিতেছি যে সরকার নির্ধারিত ফরমে আপনার যদি অতিরিক্ত এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি 37টা মাথায় রাখবেন যে হ্যাঁ আমি 100% শিওর
সেই ক্ষেত্রে আপনি 37টা মাথায় রাখবেন। আর যদি না আপনি দেখেন যে আপনার মাথায় আসতেছে না 37, 38, 35, 39 গাফলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি লিখে দিবেন যে সরকার নির্ধারিত ফরমে পদ্ধতিতে অবগত করবেন। এটা হলো টেকনিক, শর্টকাট টেকনিক। তাহলে কি এখন আমরা 158তে যাই নাকি? ফৌজদারি কার্যবিধি আইনে 158। 157 স্যার, জি, 157 মধ্যে কয়টা clause? 157 1 আর 2 দুইটা উপধারাই আছে। একের মধ্যে শুধু আপনার শর্ত দিছে 2টা। সামান্য সামান্য ক্ষতিকারক কাজ এরকম কিছু আসবে না? বুঝলাম না, আপনার প্রশ্নটা বুঝলাম না। 157 মধ্যে টোটাল ক্লুজ কি 2টা? দুইটাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। 1 এবং 2, 157 1 এবং 2 একে আপনার 2টা শর্ত দিছে যে ব্যক্তির নাম উল্লেখ আছে এবং অপরাধটা গুরুতর না। আর 2 হচ্ছে যে অপরাধটা যদি পর্যাপ্ত কারণ না থাকে সেক্ষেত্রে কি করবেন, তদন্ত করবেন না। এই দুইটাই, ক এবং খ। আর 157 1 এবং 2 হচ্ছে যে এটা সরকার নির্ধারিত ফরমে, অর্থাৎ বিপি ফরম নম্বর 27-এ জানাবেন, 37-এ বিপি ফরম নম্বর 37-এ জানাবেন। এখন আপনি যদি 37টা স্পেসিফিকলি মনে না থাকে সেক্ষেত্রে লিখে দিবেন সরকার নির্ধারিত ফরমে বা পদ্ধতিতে জানাবেন। এটা হলো শর্টকাট থিওরি। ফৌজদারি কার্যবিধি আইনের 158 ধারা। 58 রেখে কি বলছে যে 157 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট প্রত্যেকটি রিপোর্ট ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মারফত প্রেরণ করতে হবে। এমসিকিউ, 157 ধারার অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রত্যেকটি রিপোর্ট কার মাধ্যমে প্রেরণ করতে হবে? ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মাধ্যমে প্রেরণ করতে হবে। 1। 2 বলছে ঊর্ধ্বতন অফিসার যেই রূপ পরামর্শ দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই রূপ রিপোর্ট লিখে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 158(2)। তাহলে কি হয়েছে, রিপোর্টটা কত ধারায় দিবেন? 157 ধারায়। 157 ধারার রিপোর্ট দিবেন ঊর্ধ্বতন অফিসারের মারফত। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেই পরামর্শ দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, উনি সেই পরামর্শ অনুযায়ী সেইভাবে এই রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 158 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 159 ধারা। 159 ধারা হচ্ছে তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান। তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। পুলিশ রিপোর্ট পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কি করবেন? তদন্তের নির্দেশ দিতে পারেন বা অন্য কোনোভাবে নিষ্পত্তির ব্যবস্থা করতে পারেন বা অধস্তন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে পারেন। অর্থাৎ 157 ধারায় যে পুলিশ রিপোর্ট প্রেরণ করা হইলো, এই 57 ধারার রিপোর্টটা কি করবেন? পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট সেইটা সম্পর্কে উনি নিজে তদন্ত করতে পারেন বা নিষ্পত্তির ব্যবস্থা করবেন অথবা অধস্তন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিবেন। এই হইলো 159 ধারা। বুঝা গেল নি? এই 157 ধারা রিপোর্ট প্রেরণ পদ্ধতির পরে আপনার যে মানে ওটা তো 158 ধারায় 157 ধারা রিপোর্ট পদ্ধতি। প্রেরণ পদ্ধতি করছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে পেশ করব। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আবার অফিসার ঊর্ধ্বতন অফিসারের পরামর্শক্রমে রিপোর্ট আবার দ্রুত ওই ম্যাজিস্ট্রেট করতে প্রেরণ করবে। 59 ধারা রিপোর্ট পাওয়ার পর সেটা ওই ম্যাজিস্ট্রেট সে সে নিজে বা তার অধস্তন কোন ম্যাজিস্ট্রেট দ্বারা মানে তদন্ত করার অনুমতি দিবে, এটা স্যার? 57 যে রিপোর্টটা, ওই রিপোর্ট পাওয়ার পরে 59 উনি তদন্ত করবেন। এটা হচ্ছে 57 রিপোর্ট। 59 তদন্ত করবে, এটা কি স্যার? এটা কি আমরা কি 57 রিপোর্ট লিখবো নাকি 158 দ্বারা এই রিপোর্টটা লিখবো? না, এটা হচ্ছে 57 রিপোর্ট। 157 রিপোর্ট। রিপোর্ট, হ্যাঁ। 58 এটা হচ্ছে আপনার প্রেরণের পদ্ধতি। রিপোর্ট তো আমি 57 আচ্ছা পাঠাই দিয়েছি, এখন 58-তে বলছে যে কার মারফতে পাঠাইবেন, কিভাবে পাঠাইবেন, কার নির্দেশে পাঠাবেন, এটা হচ্ছে 58। মাধ্যম ওই মাধ্যমটা হচ্ছে কি 58। হ্যাঁ। আর 59 হচ্ছে 57-ই মূলত হচ্ছে দ্বারা। তো এইখানে আপনি ওই দ্বারা টানার দরকার নেই, কথা বুঝছেন? কারণ দ্বারা টানতে গেলে হয় কি, অনেক আচ্ছা। সময় এগুলোর মধ্যে
সমস্যা তৈরি হয়, ঠিক আছে? এই জন্য আপনি এখানে দাঁড়া টানার দরকার নেই, আপনি শুধু লিখে দিবেন যে পুলিশ রিপোর্ট পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিতে পারেন বা নিষ্পত্তি করতে পারেন বা অধস্তনকে এটা দায়িত্ব দিতে পারেন, এইটুকু লিখে দিবেন পুলিশ রিপোর্ট। এখন আপনি 157 দিন স্পেসিফিকলি টানতে চান, তাহলে দেখা গেছে 57-58 মধ্যে একটা গড়ামিল লাগাই দিতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা সরাসরি পুলিশ রিপোর্ট দিয়ে দিব। যাক, আমরা মাঝামাঝি তাকিয়ে এখন কর্তৃপক্ষ যেটা সঠিক মনে করবে সেইটাই দিবে। জি স্যার, জি স্যার। তারপরে 160 দ্বারা, যেহেতু আমাদের সময় কম আমরা সামনে যাই না, আমরা আজকে ওইগুলো একটু রিভিশন দিয়ে আসি। আমাদের আর 2 মিনিট বা 3 মিনিট ক্লাস আছে, তো এই জন্য আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু যেটাই পড়বো ইনশাল্লাহ যেন এটা একবার চূড়ান্ত ভাবে আমাদের পড়া হয় আর কি। ফৌজদারি কার্যবিধি নিয়ে 154 দ্বারা হচ্ছে জি স্যার। এজাহার বা আমলযোগ্য মামলার খবর। আমলযোগ্য মামলার খবর পাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা যে বিপি ফরম নম্বর 27 বাংলাদেশ ফরম নম্বর 5356 মূলে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন তাকে এজাহার, এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। পিআরবি 243 বিধি 154 ধারাকে 243 বিধি নিয়ন্ত্রণ করে। এখানে 8টা আছে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ। এই 8টা কথা আমরা একবারে শর্টে বলবো। কতে হচ্ছে 27 ধারায় বিপি ফরম নম্বর 27 লিপিবদ্ধ করবেন, এফআইআর এ স্বাক্ষর করবেন, সিলমোহর দিবেন। গ, মৌখিক বা লিখিত সংবাদ আসলে তা কি করবেন, 157 তদন্ত করবেন। ঘতে হচ্ছে গুজব কিনা সেটা দেখবেন এবং চিঠিতে লিপিবদ্ধ করবেন, সত্য হইলে এফআইআর গ্রহণ করবেন। ম, টেলিফোন বা টেলিগ্রাফে আসলে সংবাদদাতাকে থানায় আসে সেটা লিখতে বলবেন, লিখিতভাবে দিতে বলবেন, আর গুরুতর প্রয়োজন হইলে পুলিশ অফিসার নিজে এফআইআর করবেন। চ, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এফআইআর গ্রহণে বিলম্ব করা যাবে না বা ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না। স, লিখিত অপরাধ যখন কনস্টেবলের কাছে আসে, অর্থাৎ থানার কনস্টেবল যখন দায়িত্বে থাকবেন তখন কি করবেন, জিডিতে নোট দিবেন, ওসি সাহেবকে জানাবেন। মৌখিক সংবাদ হলে জিডিতে নোট দিবেন, সংবাদদাতাকে ওসির নিকট পাঠাবেন। এবং ডাকাতে খুনের ঘটনা হলে কি করবেন, সার্কেল সহকারী পুলিশ সুপারকে জানিয়ে অপরাধী গ্রেফতারের ব্যবস্থা করবেন। বর্গীয় জ, এফআইআর একবার লিপিবদ্ধ হলে তার বাতিল করা যায় না। পিআরবি 244 বিধি হচ্ছে ছোট বড় অপরাধ যাই হোক ওসি সাহেব সেটা নিতে বাধ্য। পিআরবি 245, কোনো অপরাধের তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট যদি লিখিত নির্দেশ দেয় তাহলে সেটা এফআইআর হিসেবে গণ্য করতে হবে এবং ম্যাজিস্ট্রেট তদন্তের সময় দিলে সেটা নির্ধারণ করে দিবেন এবং বিলম্ব হলে কারণ দিবেন। পিআরবি 246 বিধি, এজাহার 3 কপিতে লিখতে হবে, স্বাক্ষরিত সিলমোহরকৃত প্রথম পাতা এজাহার হিসেবে গণ্য হবে। মূল কপি জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথম কার্বন কপি পুলিশ সুপারের নিকট, দ্বিতীয় কার্বন কপি থানায়, মূল কপির ফটোকপি এএসপি সার্কেল, আর মূল কপির ফটোকপি তদন্তকারী কর্মকর্তা। ফৌজদারি কার্যবিধি 155 দ্বারা হচ্ছে আমলের অযোগ্য মামলার খবর কি করবেন, জুডিতে নোট দিবেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন সংবাদদাতাকে। পিআরবি 254, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেন সেই ক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবেন, আর না হলে পারবেন না। 3, যদি ম্যাজিস্ট্রেট আদেশ দেন তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো ক্ষমতা প্রয়োগ করিয়া বিনা পরোয়ানা গ্রেফতার ব্যতীত তদন্ত করতে পারবেন। পিআরবি 268 বিধি। ফৌজদারি কার্যবিধি 156 দ্বারা আমলযোগ্য মামলার তদন্ত কি করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি কোনো আমলযোগ্য তার থানা এলাকার ভিতরে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই তদন্ত করতে পারবেন। 258 বিধি। পুলিশ অফিসার এই তদন্ত নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 3, ম্যাজিস্ট্রেট যদি 190 দ্বারা নালিশি মামলা তদন্তের নির্দেশ দেন তাহলে সেটা তদন্ত করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 157 দ্বারা আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে করণীয় কি করবেন, সন্দেহ হলে ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন এবং ঘটনা পরিস্থিতি তদন্তের জন্য সরেজমিনে যাবেন বা অধস্তনকে যাওয়ার জন্য আদেশ দিবেন। তবে শর্ত হলো দুইটা, কখন তদন্ত করতে পারবেন না, যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং ঘটনাটা গুরুতর না হয়। 2 হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি পর্যাপ্ত কারণ না থাকে সেই ক্ষেত্রে তদন্ত করবেন না। পিআরবি 257 বিধি। 2 হচ্ছে তদন্ত না করলে সরকার নির্ধারিত ফরম অর্থাৎ বিপি ফরম নং 37 সংবাদদাতাকে জানাই দিবেন। 158 দ্বারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মারফত রিপোর্ট পেশ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তার যেই রূপ পরামর্শ দিবেন সেই রূপ ভাবে প্রেরণ করবেন। 159 দ্বারা তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট পাওয়ার পরে কি করবেন, ম্যাজিস্ট্রেট নিজেও তদন্ত করতে পারেন বা নির্দেশ দিতে পারেন অধস্তন অফিসারকে যে আপনি এটা তদন্ত করেন। 159 দ্বারা। এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ আমরা মনে হয় যে আগামী ক্লাসে 160 দ্বারা থেকে শুরু করবো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী 160 দ্বারা থেকে আমরা চেষ্টা করবো আগামীকালকে পুরোটা ক্লাস শেষ করার জন্য 176 পর্যন্ত।